থেকে এখন আমার গন্তব্য হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক্স কনসালটেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমার এই যাত্রা। এই ভিডিওতে আমি চেষ্টা করব খুব স্বল্প পরিসরে বর্তমান রোহিঙ্গা ক্যাম্পের তাদের পরিবেশ পরিস্থিতি এবং তাদের জীবনধারণ সম্পর্কে ছোট্ট পরিসরে একটি ধারণা দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই যাত্রাটি শুরু হয় আরামবাগ বাস কাউন্টার থেকে এবং আমি টিকিট করেছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসে। তো চলুন দেখি। বাসটির ইন্টেরিয়র আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার সিটটি হয় আপার ডেকে লেফট সাইডে এবং রাত 12টার মধ্যে আরামবাগ কাউন্টার ছেড়ে সায়দাবাদ বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। 2 থেকে 3 মিনিট সায়দাবাদ কাউন্টারে অপেক্ষা করে বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে মেয়র হানিফ ফ্লাইওভার ধরে আগাতে থাকে। রাত বাড়তে থাকে, আমিও ঘুমিয়ে পড়ি। কুমিল্লার একটু আগে একটি হাইওয়ে রেস্টুরেন্টে বাসটি ট্রানজিট নেয় এবং আমিও রিফ্রেশ হই। তো অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমাতে হবে। আশা করি দিনের আলোতে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। খুবই সকালবেলা বাসটি প্রায় কক্সবাজার শহরের কাছাকাছি পৌঁছে যায়। চতুর্দিকে যেখানে তাকে খুবই প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে এবং কক্সবাজার শহরে বাসটি প্রায় অল্প সময় থেকে আবার পুনরায় সেটি উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং প্রায় ঘণ্টাখানিকের মধ্যে আমরা উখিয়া উপজেলায় পৌঁছে যাই। আনুমানিক সকাল 8টার ভিতরে আমি উখিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং এখানে কিছুটা রিফ্রেশ হয়ে আমি সিএনজি করে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং ক্যাম্পে ঢোকার অনেক আগেই আমি যে প্রতিষ্ঠানকে কনসালটেন্সি সার্ভিসটি দিতে যাচ্ছি ওখানকার 2 জন কর্মকর্তা অপেক্ষারত ছিলেন আমাকে রিসিভ করার জন্য। তারপর মোটর বাইকের সাহায্যে ওনাদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ভেতরে প্রবেশ করি। ওনাদের কাছ থেকে জানতে পারি এখানে প্রায় 30টির মতো ক্যাম্প আছে, কিন্তু প্রাথমিকভাবে ওনারা 2টি ক্যাম্পে ট্রায়াল বেস অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক্স করবে। তো চলুন দেখি। আলহামদুলিল্লাহ, অবশেষে গন্তব্যে পৌঁছে গেলাম। ঠিক পাহাড় ঘেরা এই সবুজে ঘেরা এই জায়গাটার মধ্যেই ওনারা অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক্স ইনস্টল করতে চাচ্ছেন। একটা সাইড আরও একটি সাইডে করবেন। তো প্রথমেই আমরা এখানে জায়গাটাকে যে প্যারামিটার্সগুলো আছে এগুলো চেক করলাম এবং জায়গাটাকে মেজারমেন্ট করলাম এবং এখানে কয়টা বেড বসতে পারে এবং এখানে হাইড্রোফনিক্সের স্ট্রাকচারটা কোথায় বসতে পারে এবং এর সাথে কয়টা ফিশ ট্যাঙ্ক হবে এবং কী পরিমাণ মাছ হবে, মাছের সাথে যে পলি হাউসের যে সম্পর্ক আছে সব কিছু A to Z ওনাদেরকে আমরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম এবং এটা করার জন্য কি কি উপকরণ লাগবে প্রত্যেকটা উপকরণ একদম ধরে ওনাদেরকে আমরা ডিটেলস শেয়ার করে দিলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টার ডিসকাশনের পর একদম খাতায় আমরা এটা একদম লিখিত দিলাম কি কি লাগতে পারে এবং A to Z যাতে কোনো কিছু মিসিং না হয় এবং এটা ড্রয়িংটা ইনস্ট্যান্ট আমরা করে দিলাম, যেখান থেকে এই ধরনের ডিজাইন বের করে আনা সম্ভব, যেগুলো আমরা আমাদের ক্লায়েন্টের জন্য সাধারণত করে থাকি। অফিসিয়াল কাজটা অনেকটাই গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে কিছু ফাইন টিউনিংয়ের কাজ বাকি। তো আমরা বেরিয়ে পড়লাম। বেশ চওড়া রাস্তা, পাকা রাস্তা এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান রোহিঙ্গাদের বর্তমান আবাসস্থল। চলুন একটি স্থানীয় দোকানে আমরা একটু এখানকার একজন স্থানীয় যিনি আছেন তার অভিজ্ঞতা জানবো, যিনি আরাকানের বাসিন্দা ছিলেন, বর্তমান তার অনুভূতি। আরাকান, আচ্ছা আচ্ছা। তো কেউ এখানে কত বছর ধরে? 2018 জানুয়ারিতে। কেমন এখানে পরিবেশ পরিস্থিতি? অনেক ভালো আছেন? কোনো সমস্যা নেই? না, এখানে আচ্ছা আচ্ছা। যাওয়ার পরিকল্পনা আছে? জি আছে, ইনশাআল্লাহ। আমাদের দেশে আমাদের যেতে হবে। ওখানে তো অনেক অ্যাসেট অনেক কিছু পড়ে আছে। জি, এখানে তো এখানে আচ্ছা, এখানে তো অনেক কষ্ট করে থাকতে হয়। জি, এখানে আমাদের মায়ানমারের জায়গা অনেক বড় আছে, আমাদের বাড়িঘর এখানে ততটুকু বাড়িঘর নেই। তাহলে আমরা আশা করি আমরা ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ। এখানে তো সবাই তো ম্যাক্সিমাম তো মুসলিম এখানে, আলহামদুলিল্লাহ। সবাই অনেক ধর্মভীরু যারা আছে, মহিলারা সবাই পর্দা করে চলে, আলহামদুলিল্লাহ। আর তবলিগ করে, মসজিদ মাদ্রাসা অনেক মসজিদ, একদম কিছুক্ষণ পর মসজিদ। মসজিদ ঠিক আছে ভাই, ভালো থাকে না? ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে যারা আছে প্রত্যেক ফ্যামিলিতে 7-8 জন করেই থাকে, অ্যাভারেজ
তাদেরকে প্রতি মাথা পিছু $10 থেকে $12 করে দেওয়া হয়, বিভিন্ন এনজিওরা দিয়ে থাকে। তো যাই হোক, দুপুর হয়ে গিয়েছে, নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এখানকার স্থানীয় একটা মসজিদে আসলাম। আর এখানে এসে যেটা দেখলাম যে এখানে যে মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদে মক্তব সিস্টেম চালু আছে এবং এটা শিশুরা খুব ভরপুর। যে কয়টা মসজিদে আমরা গিয়েছি দুপুর টাইম, সব জায়গাতে ভরপুর রোহিঙ্গা যে শিশুরা আছে তারা পড়াশোনা করেন। এবং পরবর্তীতে আমরা বের হয়ে গেলাম নামাজ শেষে, এবং যে পুকুরটা দেখতে পাচ্ছেন, যে প্রতিষ্ঠানের ইনভাইটেশনে আমি এসেছি তাদেরই এটা পুকুর, এবং এটা সম্পূর্ণ তারা রোহিঙ্গাদেরকে সামনে রেখেই তারা এই প্রজেক্টগুলো করছেন বা করার চেষ্টা করছেন। এবং এখানে আমরা যে জিনিসটা দেখলাম, যেটা না বললেই নয়, প্রত্যেকটা মা বোন যারা আছেন তারা পর্দার সাথে আছেন। খুব রেয়ার, আমি এই যে পুরো একটা দিন পার করছি আমি কাউকে পর্দা ছাড়া দেখতে পাইনি। তো যাই হোক, ফাইনালি ওনাদের স্থানীয় একটি হোটেলে দুপুরের লাঞ্চ করার জন্য চলে আসলাম। আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু ছিল তাদের খাবার। এবং লাঞ্চ শেষ করে ওনাদের যে স্থানীয় লোকাল বাজার আছে সেগুলো আমরা ঘুরে দেখলাম। এবং ঘুরে দেখতে দেখতে আমাদের আবার পুনরায় আমরা মোটর বাইকে করে প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের লেগে যায় সেই ক্যাম্প থেকে বিশ্ব রোড পর্যন্ত আসতে। আমরা প্রায় চলে আসলাম। আর এবার আমি এসে একদম অটোতে করে সেই উখিয়ার যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে আসলাম। আর এখান থেকে আমি সিএনজি করে ডিরেক্টলি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসার সময় কোনো চেকপোস্ট পড়েনি, কিন্তু যাওয়ার সময় প্রায় বিডিআর এবং সেনাবাহিনী দুইটা চেকপোস্টে প্রায় 15 থেকে 20 মিনিট করে সময় লেগেছে। তারা জিজ্ঞাসা করে কেন আসলাম। এবং ফাইনালি কক্সবাজার পৌঁছে পুনরায় ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপিং কোচে আবার টিকিটটা কনফার্ম করলাম। ডলফিন মোড় আস্তে আস্তে প্রায় আসরের আজান হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম ডলফিন মোড়ের পাশেই একটি মসজিদে আসরের নামাজ পড়ে কিছু ব্যক্তিগত কাজ শেষ করে আধা ঘন্টা সময় পেয়েছি। সেই আধা ঘন্টার মধ্যে বেরিয়ে আসলাম সূর্য অস্ত দেখার জন্য কক্সবাজারে। যেহেতু সমুদ্রের বিশালতা অবশ্যই মনকে প্রশস্ত করে, আর পর্যটক খুবই কম ছিল এই সময়টাতে, যেহেতু অফ আওয়ার ছিল। আর এখানে এসে সেই সমুদ্রের পানিতে নেমে পড়লাম, পা ভিজালাম, এবং এই সমুদ্রের সাথেই মনে হচ্ছে যে সারাদিনের 2 রাত্রের একদিনে যে ক্লান্তি সেটা মিশে গেল। আর 7:45-এ আবার পুনরায় বাস ছিল, 7:45-এর বাসে রওনা দিয়ে দিলাম। মাঝখানে সে পুনরায় যাত্রা বিরতি, এবং যাত্রা বিরতির পরে ঘুম থেকে উঠেই দেখি সকাল, বাস আবার পুনরায় কর্মস্থলে এসে পৌঁছালাম। ধন্যবাদ সবাইকে।